বন্ধুরা সিনেমা দুই রকমের হয়, একটা হয় ভালো সিনেমা, একটা হয় খারাপ সিনেমা। আর যে কোনো ভালো এবং খারাপ জিনিসের মধ্যে তিনটে আলাদা আলাদা ক্যাটাগরি থাকে। যেমন ভালোর ক্ষেত্রে গুড, বেটার, বেস্ট, আর খারাপের ক্ষেত্রে কি ব্যাড, ওয়ার্স, ওয়াস্ট। আজকে আমি তোমাদেরকে যে সিনেমাটার গল্প শোনাবো কিংবা যে সিনেমাটা রিভিউ করব, সিনেমার রিভিউ শোনার পরে তোমরা অবশ্যই নিজেদের মতামত একটু কষ্ট করে হলেও লিখবে, তোমাদের কি মনে হয় এই সিনেমাটা কোন ক্যাটাগরিতে পড়বে। ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমা রিভিউ শেয়ার করব সিনেমাটার নাম হাউসফুল 5। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির 5 নম্বর সিনেমা এটা। আর এই সিনেমাতে কোন কোন অভিনেতা অভিনয় করেছে সেটার লিস্ট যদি আমি বলতে যাই, আমার সিনেমার রিভিউর অর্ধেক টাইম সেখানেই চলে যাবে। তবে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির আগের 4টে সিনেমাতে যে সমস্ত মূল অভিনেতারা ছিল তাদের মধ্যে বেশিরভাগ অভিনেতাকে আমরা এই পর্বেও দেখতে পাবো। আর তাদের মধ্যে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়াস তালপারে, জনি লেবার, চাঙ্কি পান্ডে, রঞ্জিত, জ্যাকলিন ফার্নান্ডেজ এদের নাম বিশেষভাবে নেওয়া যেতে পারে। এই সিনেমাটার মধ্যে টোটাল 18 থেকে 19 জন এমন অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদেরকে বলিউডে পরিচিত মুখ হিসেবে ধরে নেওয়া যায়। এদের মধ্যে সঞ্জয় দত্ত, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ফারদিন খান, দিনো মরিয়া এদের নাম আলাদাভাবে নেওয়া যেতে পারে। তো চলো আমরা সময় নষ্ট না করে সোজাসুজি চলে যাই সিনেমার এক্সপ্লেনেশনে। হাউসফুল 5 সিনেমাটা শুরু হয় একটা বিশাল বড় জাহাজের মধ্যে, যে জাহাজের মালিক হচ্ছে রঞ্জিত ডাবরিয়াল, যে চরিত্রে অভিনয় করেছে রঞ্জিত। $69 বিলিয়ন মালিক রঞ্জিত ডাবরিয়াল তার 100তম জন্মদিনে একটা বিশাল বড় পার্টির আয়োজন করেছে। তার জাহাজের মধ্যে বিশাল বড় পার্টির আয়োজন করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত রঞ্জিত ডাবরিয়ালের জন্মদিনের পার্টির আগেই তার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়ে যাবে। অ্যাকর্ডিং টু ল, তার মৃত্যুর পরে তার $69 বিলিয়ন সম্পত্তি পাওয়ার কথা তার ছেলে দেবে, যে চরিত্রে অভিনয় করেছে ফারদিন খান। রঞ্জিত ডাবরিয়ালের মৃত্যুর পরে তার উকিল এসে তার বোর্ড অফ ডিরেক্টরের সামনে জানায় যে রঞ্জিত ডাবরিয়াল মৃত্যুর আগে একটা উইল বানিয়ে গেছে। রঞ্জিত ডাবরিয়ালের হলোগ্রাম ইমেজ যেটা রেকর্ড করা আছে তাতে আমরা দেখতে পাই রঞ্জিত ডাবরিয়াল তার সমস্ত সম্পত্তি দিয়ে গেছে তার বড় ছেলে জলির নামে। রঞ্জিত ডাবরিয়ালের যে কোনো বড় ছেলে ছিল এবং যার নাম জলি, সেটা আজ পর্যন্ত কেউ জানতো না, কারণ এটা ছিল তার প্রথম জীবনের প্রেমিকার সন্তান, যাকে সে সামাজিকভাবে স্বীকৃত দেয়নি। তার মৃত্যুর আগে সে তার সমস্ত সম্পত্তি দান করে গেছে সেই প্রেমিকার সন্তানের নামে, যার নাম কিনা জলি। এরপরে রঞ্জিত ডাবরিয়ালের মৃত্যুর পরে আমরা দেখতে পাই সেই শিপে এক এক করে 3টে জলি এসে হাজির হয়েছে, যাদের মধ্যে একজন অক্ষয় কুমার, একজন অভিষেক বচ্চন এবং আরেকজন হচ্ছে রিতেশ দেশমুখ, যারা প্রত্যেকেই রঞ্জিত ডাবরিয়ালের রেখে যাওয়া $69 বিলিয়ন মালিক হওয়ার জন্য নিজেকে জলি বলে দাবি করে। অরিজিনাল জলিকে খুঁজে বের করার জন্য এরপরে ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়। যে ডাক্তার ডিএনএ টেস্ট করার জন্য প্রসেস করে সেই ডাক্তারের মার্ডার হয়ে যায় এবং সেই মার্ডারের দায়িত্ব এসে পড়ে 3 জন জলের উপরে। তার থেকে সন্দেহ হতে থাকে নিজেদের নকল পরিচয় যাতে প্রকাশ না পেয়ে যায়, সেই জন্যই কোনো না কোনো জলি ওই ডাক্তারকে খুন করেছে। এরপরে 3 জন জলিকে জাহাজের জেলের মধ্যে আটকে রাখা হয়। নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য তারা জেল থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে যখন তারা বোর্ড অফ ডিরেক্টরেরই একজনকে সাসপেক্ট করে, যে চরিত্রের নাম বেদি এবং যে চরিত্রে অভিনয় করেছে দিনো মরিয়া, তারও মার্ডার হয়ে যায়। পারিপার্শ্বিক অবস্থা এমন সৃষ্টি হয় যে সেই খুনের দায়িত্ব এসে পড়ে তাদের উপরে। এরপরে জাহাজে আমরা দেখতে পাই 2 জন পুলিশ অফিসারকে, যে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। তাদের একজনের নাম বাবা, একজনের নাম বিজু। 2 জন জাহাজে এসে আবার খুনের ইনভেস্টিগেশন করতে থাকে। অন্যদিকে যে 3 জন জলি রয়েছে তারাও নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। এর মধ্যে তাদের সন্দেহ গিয়ে পড়েন জাহাজের ক্যাপ্টেনের উপরে, যে চরিত্রে অভিনয় করেছে নিকেতন বিজু। ক্যাপ্টেনের এগেইনস্টে কিছু প্রমাণ পাওয়ার পরে যখন সবার সামনে তাকে মার্ডারার হিসেবে প্রেজেন্ট করা হবে, ঠিক সেই সময় ক্যাপ্টেনের মার্ডার হয়ে যাবে এবং তার দায়িত্ব এসে পড়বে পুলিশ অফিসার বীরু এবং বাবার উপরে। এবার এই মার্ডার ইনভেস্টিগেশনকে কমপ্লিট এবং খুনিকে বের করার জন্য জাহাজে এসে হাজির হবে পুলিশের বড় অফিসার, যে চরিত্রে অভিনয় করেছে নানা পাটেকর। এরপরে সিনেমার ক্লাইম্যাক্স, যেখানে পুলিশের বড় অফিসার নানা পাটেকর ডিক্লেয়ার করবে যে সে খুনিকে জেনে গেছে এবং পরের দিন, যেটা কিনা ছিল রঞ্জিত ডাবরিয়ালের অ্যাকচুয়াল জন্মদিন, যে দিনে পার্টি হওয়ার কথা ছিল, সেই দিনে সে খুনির নাম ডিক্লেয়ার করবে। এরপরে খুনি নিজেকে আইনের হাত থেকে বাঁচাতে এবং নানা পাটেকরের কাছে যে সমস্ত প্রমাণ ছিল সেই সমস্ত প্রমাণ লোপাট করার জন্য নানা পাটেকরকে মার্ডার করতে যাবে এবং সেইখানেই আমরা দেখতে পাবো যে সিনেমাতে অ্যাকচুয়াল কিলার কে ছিল এবং সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যাবে। একটা কথা বলে রাখি, হাউসফুল 5 সিনেমাটা 2টো ভার্সনে রিলিজ করা হয়েছে, হাউসফুল এ এবং হাউসফুল বি। এ এবং বি দুটো ভার্সনের মধ্যে পার্থক্য লাস্ট 10 থেকে 15 মিনিটের। লাস্টের 10 থেকে 15 মিনিট আলাদা করে শুটিং করা হয়েছে এবং সেখানে দুটো ভার্সনে 2 জন আলাদা ব্যক্তিকে কিলার হিসেবে দেখানো হয়েছে। শুধুমাত্র এটুকুই তফাৎ আছে হাউসফুল এ এবং হাউসফুল বি এর মধ্যে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার কাহিনী। তো চলো এবার সিনেমা রিভিউ করার চেষ্টা করি। এই সিনেমাটা রিভিউ করার জন্য আমার কাছে একটা পজিটিভ সেন্টেন্স নেই যেটা কিনা আমি এই সিনেমার পক্ষে বলতে পারি। এই সিনেমার কাহিনীর কথা যদি আমি বলি, সেটা একটা বিগ জিরো। এই সিনেমাটাকে বেসিক্যালি কমেডির পাশাপাশি একটা মার্ডার হিস্ট্রি হিসাবে তৈরি করার চেষ্টা করেছিল প্রযোজক এবং পরিচালক।
মার্ডার মিস্ট্রির যে পার্টটা সেটাকে যদি আমি আলাদা করে রিভিউ করার চেষ্টা করি, তাহলে আমি বলবো এই সিনেমার যে পরিচালক সে মার্ডার মিস্ট্রির এবিসি কিছুই বোঝে না। আর কমেডির কথা যদি বলি, তাহলে আমি বলবো হাউসফুল 5 সিনেমাটা দেখতে বসে আমার একবারও হাসি পায়নি। আমার সবসময় মনে হয়েছে ছোট বাচ্চাকে আমরা যেমন জোর করে ক্যাতকুতু দিয়ে হাসানোর চেষ্টা করি, এই সিনেমার এন্টায়ার ইউনিট আমাদের সাথে সেটাই করার চেষ্টা করছে। সিনেমার ডিরেক্টরের নাম তরুণ মনসুখানি, যে আজ থেকে প্রায় 1 যুগ আগে দস্তানা নামে একটা সিনেমা বানিয়েছিল এবং সেই সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল। বিগত 10 বছরে সিনেমা নিয়ে যে সে একটু রিসার্চ করেনি এবং আজকের দিনে অডিয়েন্স মার্ডার মিস্ট্রি কিংবা কমেডি হিসেবে কোন ধরনের সিনেমাকে পছন্দ করে সেটা নিয়ে তার 1%ও জ্ঞান বৃদ্ধি হয়নি। সিনেমার প্রডিউসার সাজিদ নাদিওয়ালা ইচ্ছা মতো এই সিনেমাটাতে পয়সা ঢেলেছে এবং পয়সা ঢেলে সে অর্ধেক বলিউডকে এই সিনেমাটার মধ্যে ইনক্লুড করে দিয়েছে। একটা সময় যে সমস্ত অভিনেতারা সোলো হিরো হিসেবে একটা সিনেমা পুরো টেনে দিত, আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র পয়সার জোরে তাদেরকে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিটের জন্য এই সিনেমাটাতে রাখা হয়েছে। যদি সিনেমার অভিনেতাদের কথা আলাদাভাবে বলা হয়, তাহলে এই সিনেমাটাতে অক্ষয় কুমার বাদে আর কারোর অভিনয় চোখে লাগার মতো নয়। অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকেও কিন্তু সেভাবে ডেভেলপ করা হয়নি। তবুও 2 ঘন্টা 45 মিনিটের এই সিনেমাটার মধ্যে 15 থেকে 20 মিনিট যদি পাবলিক এনজয় করে, সেটা হয়তো অক্ষয় কুমারের জন্যই। আমি ভীষণভাবে আশাহত হয়েছি এই সিনেমাটাতে নানা পাটেকর, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফকে দেখে। বলিউডের সিনিয়র অ্যাক্টর হিসাবে এই সিনেমাটাতে যে তারা কেন অভিনয় করেছে তার জন্য রীতিমতো একটা রিসার্চ টিম গঠন করে ইনভেস্টিগেশন করা দরকার। এই সিনেমাটাতে আরও কিছু ক্যারেক্টার রয়েছে যাদের কথা যদি আমি না বলি তাদের প্রতি অবিচার করা হবে। এই সিনেমাটাতে 5টা ফিমেল ক্যারেক্টার রয়েছে, যা তাদেরকে নায়িকা এবং সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কম ব্যবহার করা হয়েছে, বেশি ব্যবহার করা হয়েছে পণ্য হিসাবে। এই সিনেমায় প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার পর্দায় যতক্ষণ ছিল, সেটা গানের মধ্যে হোক কিংবা কোনো সিনের মধ্যে, তাদেরকে সবসময় শর্ট ড্রেসে দেখানো হয়েছে এবং এই সিনেমার ক্যামেরাম্যান তার ক্যামেরাকে নায়িকাদের শরীরের এমন এমন জায়গায় ফোকাস করেছে যেটাকে দেখলে মনে হবে বি গ্রেড লেভেলের কোনো ওয়েব সিরিজ দেখছি। তো বন্ধুরা, এই ছিল হাউসফুল 5 সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত। হাউসফুল 5 এর এ আর বি দুটো ভার্সন বানিয়ে প্রডিউসার ডিরেক্টর আমাদেরকে সি বানানোর চেষ্টা করেছে। আর সি বলতে যে আমি কি মিন করছি সেটা আর মনে হয় ভেঙে বলার কোনো দরকার পড়বে না আপনাদের সামনে। সিনেমাটাকে যদি আমাকে ব্যক্তিগতভাবে রেটিং করতে বলা হয়, তাহলে এই সিনেমাটাকে আমি 5-এর মধ্যে হাফ দেব। আর সেটা শুধুমাত্র এই কারণেই যে প্রডিউসার নাদিয়াতওয়ালা তার নিজের পকেটের প্রচুর পরিমাণে পয়সা খরচ করেছে একটা সিনেমা বানানোর জন্য। তার নিশ্চয়ই ইন্টেনশন ছিল না অডিয়েন্সের উপর অত্যাচার করার জন্য। ডিরেক্টর আর স্ক্রিন পেলে যদি দুর্বল হয়, সেক্ষেত্রে আমার মনে হয় তার আর কিছু করার থাকে না। ব্যক্তিগতভাবে সিনেমাটা আমার একদমই ভালো লাগেনি। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে সিনেমাটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়। সিনেমাটাকে ব্যাড, ওয়ার্স আর ওয়ার্স ক্যাটাগরির মধ্যে ওয়ার্স ক্যাটাগরিতে ফেলা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে কাউকেই রেফার করব না নিজের পকেটের পয়সা খরচ করে এই সিনেমাটাকে দেখার জন্য। হ্যাঁ, তবে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের যদি কোনো শত্রু থাকে যার প্রতি আপনি প্রতিশোধ নিতে পারছেন না, তাকে সাথে করে নিয়ে যান, এই সিনেমার একটা টিকিট কেটে দিন, তাকে হলের মধ্যে ঢুকিয়ে দিন। আর হলের যে গেটম্যান তাকে বলে আসবেন যে সিনেমাটা শেষ না করে সেই ব্যক্তি যেন বেরোতে না পারে। তাহলেই আপনার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে সেই ব্যক্তির উপর, যার উপর আপনার যথেষ্ট রাগ রয়েছে। খুব শীঘ্রই আমার মনে হয় এই সিনেমাটা ওটিটিতে চলে আসবে, তখন সবাই মিলে দেখে নেবেন। তবে আমি আগে থেকেই আপনাদেরকে সতর্কবাণী দিয়ে দিচ্ছি, বাড়ির বাচ্চাদেরকে সাথে করে নিয়ে এই সিনেমাটা আপনারা দেখতে বসবেন না। সিনেমার প্রডিউসার এবং ডিরেক্টরদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এইরকম সিনেমা বানিয়ে ভবিষ্যতে আমাদের উপরে দয়া করে আর টর্চার করবেন না। আর আমরা এখন আর কেউ স্টুডেন্ট নেই যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এরকম সিনেমা বানিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা দয়া করে আর নেবেন না। তো বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্তই। যদি আমার রিভিউ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং অবশ্যই আমাকে একটু হলেও ধন্যবাদ জানাবেন, কারণ মাল্টিপ্লেক্সে গিয়ে 700-800 টাকা খরচ করে একটা বাজে সিনেমা দেখার হাত থেকে আমি আপনাদেরকে বাঁচিয়ে দিলাম। এর মধ্যে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো সিনেমা দেখবেন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম।